আজ 9 জুন মঙ্গলবার। দেখে নিন আজকের বাছাই করা সব গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। ভূপেন্দ্রর বাড়িতে দেবের গাল টিপে দিলেন শুভেন্দু। জল্পনায় মহানায়কের নতুন রাজনৈতিক অবস্থান। আলিপুর আদালতে জামিন পেলেন সৃজন ভট্টাচার্য। পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ নওশাদের। মমতার মহানায়ক দেবও কি শিবির বদলালেন? কুণালের পুরনো মন্তব্য ঘিরে নতুন জল্পনা। 2 মাসেই সব শেষ। মমতার ডুবন্ত নৌকা ছাড়লেন কোয়েল। সংসদ পদে ইস্তফা নিয়ে জল্পনা। মাসে কত লাখের লোকসান। নাটকীয় ভাঙনের পর শতাব্দীর বাড়িতে চা চক্র। থাকতে পারেন শুভেন্দু সহ বিদ্রোহী সাংসদরা। মেনুও রয়েছে স্পেশাল। এছাড়াও রয়েছে আরো বেশ কিছু খবর। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। আর একটা লাইক করার অনুরোধ রইল। আপনার একটা লাইক আমাদের কাজ করার উৎসাহ অনেকটাই বাড়িয়ে দেয়। এবার আসছি বিস্তারিত সংবাদে। বিধানসভা ভোটে তৃণমূলের ভরাডুবির পর সোমবার তৃণমূল সংসদীয় দলে বড়সড় ধস নামে। নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে তৃণমূলের 14 জন সাংসদের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়। বিশেষ নজর ছিল ঘাটালের সাংসদ দেবের দিকে। সূত্রের খবর, তিনি ওই বৈঠকে উপস্থিত ছিলেন এবং পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলে তাকে সস্নেহে গাল টিপে দেন। জানা গিয়েছে ওই সাংসদরা আপাতত বিজেপিতে যোগ দিচ্ছেন না, বরং পৃথক ব্লক গঠনের পথে হাঁটছেন। স্পিকার ওম বিড়লাকে দেওয়া চিঠিতে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক করার প্রস্তাবে দেবও সই করেছেন বলে দাবি। 2024 সালে লোকসভা ভোটের আগে দেব প্রার্থী হতে অনীহা প্রকাশ করেছিলেন। ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়ন না হওয়া এবং বিশ্বাস ব্রাদার্সের সঙ্গে দ্বন্দ্বের কথাও তিনি তুলেছিলেন। পরে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তিনি ফের প্রার্থী হতে রাজি হন। তবে তৃণমূলের পরাজয়ের পর তার এই নতুন অবস্থান নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা তৈরি হয়েছে। যদিও পুরো বিষয়টি নিয়ে দেব এখনো প্রকাশ্যে কোনো স্পষ্ট মন্তব্য করেননি। আলিপুর আদালতে জামিন পেলেন সৃজন ভট্টাচার্য। পাশে দাঁড়িয়ে রাজ্য সরকারকে আক্রমণ নওশাদের। যাদবপুরে হকার উচ্ছেদ অভিযানের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার হওয়া সিপিআইএম এর নেতা সৃজন ভট্টাচার্য এবং আরো 5 জন বাম কর্মীর জামিন মঞ্জুর করেছে আলিপুর আদালত। হকারদের জীবিকা রক্ষার দাবিতে আন্দোলনে অংশ নেওয়ার জেরেই তাদের গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পাওয়ার পর সৃজন ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন আইএসএফ এর বিধায়ক নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, পুনর্বাসনের ব্যবস্থা না করে কোনোভাবেই হকার উচ্ছেদ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি রাজ্য জুড়ে সরকারি জমি ও ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের তরফে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। যাদবপুরেও সেই অভিযানের সময় বিক্ষোভের সৃষ্টি হয়। বামেদের অভিযোগ, কোনো আগাম নোটিশ বা বিকল্প পুনর্বাসনের ব্যবস্থা ছাড়াই হকারদের সরিয়ে দেওয়া হচ্ছে, যার ফলে বহু ক্ষুদ্র ব্যবসায়ীর জীবিকা বিপদের মুখে পড়েছে। এই পরিস্থিতির প্রতিবাদ করতে গিয়ে সৃজন ভট্টাচার্য সহ একাধিক বাম নেতা কর্মী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন এবং পরে গ্রেপ্তার হন। নওশাদ সিদ্দিকী জানিয়েছেন, মানুষের রুটি রুজি কেড়ে নেওয়ার বিরুদ্ধে আইএসএফও আন্দোলনে সামিল থাকবে। রাজনৈতিক মহলের মতে এই ঘটনার পর হকার উচ্ছেদ ইস্যুতে বামপন্থী দল এবং আইএসএফ এর যৌথ আন্দোলন আরো জোরদার হতে পারে। পুনর্বাসনের স্পষ্ট পরিকল্পনা ছাড়া ভবিষ্যতে উচ্ছেদ অভিযান চালানো হলে রাজনৈতিক সংঘাত আরো বাড়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। মমতার মহানায়ক দেবও কি এবার শিবির বদলালেন? কুণালের পুরনো মন্তব্য ঘিরে নতুন জল্পনা। একসময় তৃণমূল সাংসদ দীপক অধিকারী তথা দেবকে নিয়ে প্রকাশ্যে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন কুণাল ঘোষ। কখনো তার সৌজন্যের রাজনীতি, কখনো বা বিজেপি ঘনিষ্ঠ অভিনেতাদের সঙ্গে কাজ করা নিয়ে দলের অন্দরের সতর্ক বার্তাও দিয়েছিলেন তিনি। তখন সেই মন্তব্য নিয়ে বিতর্ক হলেও রাজ্যের রাজনৈতিক পালা বদলের পর নতুন করে আলোচনায় উঠে এলো কুণালের সেই বক্তব্য। সূত্রের খবর, তৃণমূলের ক্ষমতা হারানোর পর বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছেন ঘাটালের সাংসদ দেব। শুধু তাই নয়, শুটিংয়ের ব্যস্ততা সরিয়ে তিনি দিল্লিতে গিয়ে বিদ্রোহী সাংসদদের বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে এই পরিস্থিতিতে কুণাল ঘোষের পুরনো মন্তব্য আবারও সামনে এসেছে। সোমবার সামাজিক মাধ্যমে তিনি লেখেন, দেব 1 নম্বর অভিনেতা, তবে ওর রাজনীতি নিয়ে আমার বক্তব্য ঠিক ছিল কিনা তার নেত্রী আজ বুঝবেন নিশ্চয়। তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। সবাই যেন এক থাকি। ঋতব্রতর সঙ্গে বৈঠকের পর ঐক্যের বার্তা দিলেন ফিরহাদ হাকিম। তৃণমূল কংগ্রেসের অন্দরে চলতে থাকা টানাপোড়েনের মধ্যে সোমবার বিধানসভায় একাধিক বৈঠক ও রাজনৈতিক কথোপকথন ঘিরে জোর চর্চা শুরু হয়েছে। মেয়র পদ ছাড়ার পর প্রথমবার বিধানসভায় এসে ফিরহাদ হাকিম প্রথমে বিক্ষুব্ধ শিবিরের অন্যতম মুখ সন্দীপর সাহার সঙ্গে কথা বলেন এবং পরে তার সঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের ঘরে যান। সূত্রের খবর, সেখানে প্রায় 1 ঘন্টা 10 মিনিট বৈঠক হয়। বৈঠকের পর ফিরহাদকে কুণাল ঘোষ, অশোক দেব ও
ও সন্দীপন সাহার সঙ্গে আলোচনা করতে দেখা যায়। পরে বিধানসভায় পৌঁছে তাপস রায়ও তাদের সঙ্গে কথা বলেন এবং আলাদা করে ফিরহাদ এবং অশোক দেবের সঙ্গেও বৈঠক করেন। ফলে একের পর এক রাজনৈতিক সাক্ষাৎ ঘিরে জল্পনা আরও বেড়েছে। যদিও ফিরহাদ হাকিম বিষয়টিকে স্বাভাবিক বলেই ব্যাখ্যা করেছেন। তার দাবি, তিনি মূলত আড্ডা দিতেই এসেছিলেন এবং সবাইকে একসঙ্গে থাকার বার্তাই দিয়েছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তৃণমূলের সাম্প্রতিক অভ্যন্তরীণ মতভেদের প্রেক্ষাপটে ঋতব্রত, কুণাল, সন্দীপন, অশোক দেব ও তাপস রায়ের সঙ্গে ধারাবাহিক আলোচনা নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই উড়িয়ে দেওয়া কঠিন। ফলে এই বৈঠকগুলির রাজনৈতিক তাৎপর্য নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে। 2 মাসেই সব বন্ধ, মমতার ডুবন্ত নৌকা ছাড়লেন কোয়েল। সাংসদ পদে ইস্তফা নিয়ে জল্পনা, মাসে কত লাখের লোকসান। পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের আশানুরূপ ফল না হওয়ার কারণে তারপর থেকেই দলের অন্দরে ভাঙনের জল্পনা তীব্র হয়েছে। দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝেই বর্ষীয়ান নেতা সুখেন্দু শেখর রায়ের ইস্তফার খবর রাজনৈতিক মহলে আলোড়ন ফেলেছে। এর মধ্যেই নতুন করে আলোচনায় উঠে এসেছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ কোয়েল রুক্মিণী মল্লিকের নাম। জল্পনা, সুখেন্দু শেখরের পাশাপাশি তিনিও রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিতে পারেন। 2026 সালের এপ্রিল মাসে তৃণমূলের হয়ে রাজ্যসভার সদস্য হিসেবে শপথ নিয়েছিলেন কোয়েল। রাজনীতিতে তার প্রবেশই ছিল বড় চমক। তিনি জানিয়েছিলেন, মানুষের জন্য কাজ করতেই রাজনীতিতে এসেছেন। কিন্তু মাত্র 2 মাসের মধ্যেই তার সম্ভাব্য পদত্যাগের জল্পনা নতুন প্রশ্ন তুলেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, একজন রাজ্যসভার সাংসদ মাসিক বেতন ভাতা, দৈনিক ভাতা, ভ্রমণ সুবিধা, বিনামূল্যে বাসস্থান, চিকিৎসা এবং আজীবন পেনশন সহ একাধিক সুযোগ সুবিধা পান। কোয়েলের মেয়াদ 2032 সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। তাই দলের অভ্যন্তরীণ সমীকরণ এবং সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের কারণে তিনি এত বড় রাজনৈতিক ও আর্থিক পদ ছাড়তে পারেন কিনা তা নিয়ে এখন রাজনৈতিক মহলে জোর জল্পনা চলছে। জাহাঙ্গীর গ্রেপ্তার হতেই ফলতাই পার্টি অফিস ভাঙচুর, চেয়ার ফ্যান যে যা পেলেও নিয়ে গেল। ফলতাই উত্তেজনা। দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের জালে ধরা পড়লেন ফলতা তৃণমূল নেতা জাহাঙ্গীর খান। সূত্রের খবর, নেপাল সীমান্ত সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দ্রুত রাজ্যে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই ফলতায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের একাংশ জাহাঙ্গীরের সঙ্গে যুক্ত একটি পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং সেখানে মজুদ সামগ্রী উদ্ধার হওয়ারও দাবি ওঠে। ফলতাই পুনর্নির্বাচনের আগে জাহাঙ্গীর খান ভোটের মাত্র 48 ঘন্টা আগে প্রার্থিতা প্রত্যাহার করেছিলেন। পরে নির্বাচনে তৃণমূলের প্রতীকের পাশে তার নাম থেকেই যায় এবং তিনি মাত্র 7,783 ভোট পেয়ে চতুর্থ স্থানে শেষ করেন। এরপর থেকেই তিনি কার্যত অন্তর্ধানে চলে যান। তদন্তকারীদের দাবি, অবস্থান গোপন রাখতেই তিনি মোবাইল ফোন বন্ধ রাখেন এবং হোয়াটসঅ্যাপ থেকেও লগ আউট করেন। 26শে মে কলকাতা হাইকোর্ট তার আইনি সুরক্ষার মেয়াদ বাড়াতে অস্বীকার করলে গ্রেপ্তারের পথ আরও সহজ হয়। দীর্ঘ নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার নেপাল সীমান্ত থেকে তাকে পাকড়াও করে এসটিএফ। সূত্রের দাবি, তিনি সীমান্ত পেরিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। নাটকীয় ভাঙনের পর শতাব্দীর বাড়িতে চা চক্রে থাকতে পারেন শুভেন্দু সহ বিদ্রোহী সাংসদরা, মেনুও স্পেশাল। সোমবার দিল্লিতে দিনভর রাজনৈতিক টানাপোড়েন ও তৃণমূলের সাংসদদের পৃথক ব্লক গঠনের উদ্যোগের পর সন্ধ্যায় নতুন আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন বীরভূমের সাংসদ শতাব্দী রায়। সূত্রের দাবি, লোকসভার স্পিকারের কাছে নতুন তৃণমূল ব্লক গঠনের ফর্মুলা চূড়ান্ত হওয়ার পর তার দিল্লির বাসভবনে বিদ্রোহী সাংসদদের এক সান্ধ্য চা চক্রের আয়োজন করা হয়। রাজনৈতিক সূত্রে খবর, এই আড্ডায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উপস্থিত থাকতে পারেন। এছাড়াও নতুন ব্লকের মুখ কাকলি ঘোষ দস্তিদার, বাপি হালদার, পার্থ ভৌমিক ও জুন মালিয়াদের যোগ দেওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। শতাব্দী রায়ের ঘনিষ্ঠ সূত্র জানায়, ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক শেষ করে ফিরে তিনি নিজেই এই আয়োজনের প্রস্তুতি শুরু করেন। অতিথিদের জন্য ভেজ এবং ননভেজ স্ন্যাক্সের পাশাপাশি গরম চায়ের ব্যবস্থাও রাখা হয়েছে। বিদ্রোহী শিবিরের এক সাংসদের মতে, এটি শুধু চা আড্ডা নয়, বরং তাদের রাজনৈতিক সাফল্য উদযাপনেরও উপলক্ষ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, লোকসভায় সংখ্যাগরিষ্ঠ সাংসদকে নিয়ে পৃথক ব্লক গঠনের পর এই চা চক্র কার্যত সেই রাজনৈতিক সাফল্যের ঘরোয়া উদযাপন হিসেবেই দেখা হচ্ছে। মেশিকাণ্ডে বাড়ল অরূপ বিশ্বাসের চাপ, হাইকোর্টে রক্ষা কবচের আবেদন খারিজ। গ্রেপ্তারের ভয়ে গা ঢাকা দিলেন, বন্ধ মোবাইল, হন্যে হয়ে খুঁজছে পুলিশ। মেশিকাণ্ডে রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ওপর আইনি চাপ ক্রমশই বাড়ছে। গ্রেপ্তারের আশঙ্কায় তিনি কলকাতা হাইকোর্টে রক্ষা কবচ চেয়ে দ্রুত শুনানির আবেদন করেছিলেন। তবে বিচারপতি সৌগত ভট্টাচার্য সেই আবেদন খারিজ করে দেন এবং জানান, এই ধরনের মামলাকে অগ্রাধিকার দেওয়া সম্ভব নয়। পাশাপাশি গ্রেপ্তারের আশঙ্কা থাকলে ফৌজদারি বেঞ্চে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। যুব ভারতীতে লিওনেল মেসির অনুষ্ঠানের আয়োজক শতদ্রু দত্তের অভিযোগের ভিত্তিতে অরূপ বিশ্বাস সহ কয়েকজনের বিরুদ্ধে 5টি ধারায়
এফআইআর দায়ের হয়েছে। তদন্ত করছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হলেও অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা এড়িয়ে যান। পরে আরো 15 দিনের সময় চাইলেও তা মঞ্জুর হয়নি এবং সোমবার ফের হাজিরার নির্দেশ দেওয়া হয়। তবুও তিনি থানায় যাননি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অরূপ বিশ্বাসের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও পাওয়া যাচ্ছে না। তার খোঁজে তল্লাশি চলছে। শাহপুরে অরূপ এবং সৌরভ বিশ্বাসের ঠিকানায় পুলিশ অভিযানও শুরু করেছে। হাজিরা এড়িয়ে যাওয়ার কারণে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ, এমনকি গ্রেপ্তারের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইন্ডিয়া জোটের বৈঠকে বিধ্বস্ত মমতা। 7 মিনিটে মুখে মাত্র 2টি শব্দ, সবার আগে ছাড়লেন মঞ্চ। রাজনৈতিক মহলে নতুন জল্পনা। বাংলার বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি এবং লোকসভায় তৃণমূলের সংসদীয় দলের ভাঙনের আবহে দিল্লিতে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে এক ভিন্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গেল। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে পাশে বসে গোটা বৈঠকে প্রায় 7.5 মিনিট নীরব ছিলেন তিনি। সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তরও দেননি এবং সবার আগে মঞ্চ ছেড়ে চলে যান। পুরো বৈঠকে তার মুখ থেকে শুধুমাত্র একটি শব্দ শোনা যায়, অ্যাট্রোসিটি এবং ভার্চুয়ালি, যা তিনি খার্গেকে জোটের সিদ্ধান্ত এবং অংশগ্রহণকারীদের বিষয়ে মনে করিয়ে দিতে বলেন। তবে সাংবাদিক বৈঠকে নীরব থাকলেও রুদ্ধদ্বার বৈঠকে নিজের ক্ষোভ প্রকাশ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রের দাবি, তিনি অভিযোগ করেন যে বাংলায় তৃণমূলকে জোর করে হারানো হয়েছে এবং অন্য রাজ্যগুলিকেও সতর্ক করেন। পাশাপাশি সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনা উত্থাপন করেন। রাজনৈতিক মহলের মতে একসময় ইন্ডিয়া জোটের অন্যতম প্রধান মুখ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করা মমতার এই নীরব এবং বিধ্বস্ত চেহারা নতুন জল্পনার জন্ম দিয়েছে। বাংলায় ক্ষমতা হারানো এবং দলের ভাঙনের আবহে জাতীয় রাজনীতিতেও তার প্রভাব কমছে কিনা, সেই প্রশ্নই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে। লোভী গদ্দার ভিতুরা বিজেপিতে যোগ দিন। বিদ্রোহী সাংসদদের তীব্র আক্রমণ মহুয়ার। লোকসভায় তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের পর বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার এবং বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের নেতৃত্বে একদল সাংসদ তৃণমূলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে আলাদা গোষ্ঠী গড়ে এনডিএ কে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আরো প্রকাশ্যে এসেছে। সোমবার সমাজ মাধ্যমে এক্সে কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র বিদ্রোহী সাংসদদের কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি লেখেন, 2024 সালে লোকসভা নির্বাচনে তারা তৃণমূল কংগ্রেসের প্রতীকেই জিতেছিলেন এবং সাধারণ মানুষের রায় এনডিএর পক্ষে ছিল না। বিদ্রোহীদের লোভী, স্বার্থপর, দেশদ্রোহী বলে উল্লেখ করে তিনি তাদের বিজেপিতে যোগ দিয়ে সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে পুনর্নির্বাচনে লড়ার চ্যালেঞ্জ জানান। মহুয়া বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানকেও আলাদাভাবে নিশানা করেন। এদিকে বিদ্রোহী শিবিরের বৈঠকের জন্য শতাব্দী রায়ের বাড়িতে একে একে সাংসদরা পৌঁছতে শুরু করেছেন। আবু তাহের খান, অসিত কুমার মাল ও বাপি হালদার ইতিমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন বলে জানা গিয়েছে। এখন নজর বৈঠকে শেষ পর্যন্ত কতজন সাংসদ যোগ দেন। তৃণমূলের ভাঙন আরো বাড়বে, দাবি বিজেপি বিধায়ক তাপস রায়ের। রাজ্য বিধানসভা নির্বাচনের পর তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি হওয়া অস্থিরতা ও মতভেদ নিয়ে ফের সরব হলেন বিজেপির বিধায়ক তাপস রায়। তার দাবি, তৃণমূলের অভ্যন্তরীণ ভাঙন এখনো শেষ হয়নি, বরং আগামী দিনে তা আরো বাড়বে। সোমবার বিধানসভায় কুণাল ঘোষ ও ফিরহাদ হাকিমের সঙ্গে তার কথোপকথন রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করলেও তিনি বিষয়টিকে নিছক সৌজন্য সাক্ষাৎ বলেই ব্যাখ্যা করেছেন। তাপস রায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে দাবি করেন, দলের নেতৃত্ব নিয়ে দীর্ঘদিন ধরে অসন্তোষ রয়েছে। তার অভিযোগ, তৃণমূলের সাংগঠনিক কাঠামোয় যোগাযোগের ঘাটতি তৈরি হয়েছে এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নেতৃত্বের দূরত্ব বেড়েছে। কাউন্সিলর থেকে বিধায়ক বিভিন্ন স্তরে নেতাদের মধ্যে ক্ষোভ জমছে বলেও তিনি দাবি করেন। তাপস রায়ের মতে, একসময় সুসংগঠিত রাজনৈতিক শক্তি হিসেবে কাজ করা তৃণমূল এখন দুর্বল হয়ে পড়েছে এবং তার প্রভাব ভবিষ্যতে আরো স্পষ্ট হবে। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূলের অন্দরে চলা অসন্তোষ, বৈঠক এবং অবস্থান পরিবর্তনের জল্পনার আবহে তাপস রায়ের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক বিতর্ককে উস্কে দিয়েছে। আয়ুষ্মান ভারত নিয়ে মিথ ভাঙলেন শুভেন্দু। বাংলার মানুষের জন্য বড় বার্তা। দিল্লি থেকে আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে বিস্তারিত বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দীর্ঘ অপেক্ষার পর বাংলায় কেন্দ্রের আয়ুষ্মান যোজনা চালু হচ্ছে বলে তিনি জানান। তার দাবি, বাংলার 1,43,00,000 পরিবার এই প্রকল্পের সুবিধা পাবেন এবং চিকিৎসার জন্য 5 লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমার সুবিধা মিলবে। এদিন এই প্রকল্প সংক্রান্ত সমঝোতা স্বাক্ষরও করা হয়েছে। শুভেন্দুর বক্তব্য অনুযায়ী 2018 সালে শুরু হওয়া এই কর্মসূচিতে 44 কোটি ব্যক্তিগত কার্ড বিতরণ হয়েছে এবং 31 মে 2026 পর্যন্ত দেশে 36,193টি হাসপাতাল এতে যুক্ত হয়েছে, যার মধ্যে 16,557টি বেসরকারি হাসপাতাল। তিনি বলেন, আয়ুষ্মান ভারতের কার্ডের সুবিধা পাওয়া যায় না এমন প্রচার বাংলায় চালানো হয়েছে, কিন্তু মোদী সরকারের অধীনে 12.17 কোটি হাসপাতালে ভর্তি রোগীকে 1.82 লক্ষ কোটি টাকার সুবিধা দেওয়া হয়েছে। তিনি আরো জানান,
পশ্চিমবঙ্গে 570 কোটি টাকা পাঠানো হয়েছে। পাশাপাশি এইচপিভি ভ্যাকসিন চালু না করার জন্য তৃণমূলকে আক্রমণ করে বলেন নতুন সরকার ক্ষমতায় এসে তা চালু করেছে। তার দাবি, এতদিন রাজনৈতিক কারণে বাংলার মানুষ এই সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, এবার ডাবল ইঞ্জিন সরকারের ফলে সেই সুবিধা তারা পাবেন। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তা যাচাইয়ের নির্দেশ, অযোগ্যদের তালিকা তৈরির পদক্ষেপ। বাংলার বাড়ি প্রকল্পে বেআইনিভাবে সুবিধা নেওয়ার অভিযোগের প্রেক্ষিতে উপভোক্তাদের নতুন করে যাচাই করার নির্দেশ দিল রাজ্য সরকার। মুখ্য সচিব মনোজ আগরওয়াল পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিবকে চিঠি দিয়ে প্রকল্পের সমস্ত উপভোক্তার যাচাইকরণের নির্দেশ দিয়েছেন। অভিযোগ, সরকারি নিয়ম লঙ্ঘন করে বহু অযোগ্য ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পেয়েছেন, যার ফলে রাজকোষের বিপুল আর্থিক ক্ষতি হয়েছে। চিঠিতে অযোগ্য উপভোক্তাদের তালিকা তৈরির কথা বলা হয়েছে। পাশাপাশি বাংলার বাড়ির পাশাপাশি মনরেগা অর্থাৎ 100 দিনের কাজ ও আয়ুষ্মান ভারতের মতো অন্যান্য সরকারি প্রকল্পেও দুর্নীতির অভিযোগের উল্লেখ করা হয়েছে। এসআইআর এ বাদ পড়া নামের মধ্যে যারা ভুলভাবে সরকারি সুবিধা পেয়েছেন তাদের বিষয়েও রিপোর্ট দিতে বলা হয়েছে। উল্লেখ্য, বাংলার বাড়ি প্রকল্পে প্রতিটি পরিবারকে মোট 1.20 লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছে। প্রথমে 3 কিস্তিতে টাকা দেওয়া হলেও পরে তা 2 কিস্তিতে করার সিদ্ধান্ত হয়। 2024 সালের ডিসেম্বরে এই প্রকল্পের টাকা প্রথমবার বিতরণ করা হয়েছিল। এখন উপভোক্তাদের পুনরায় যাচাই করে প্রকৃত সুবিধাভোগীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হচ্ছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের